Hi students, this is Dr. Abhijit Dotto. So, today's class is nature of carbon halogen bond and preparation of haloalkanes. তো আজকে আমরা দেখব যে কার্বন হ্যালোজেন বন্ডের নেচারটা কি এবং হ্যালোঅ্যালকিনসকে আমরা কিভাবে প্রিপেয়ার করতে পারি। ঠিক আছে? তো আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে হ্যালোঅ্যালকিনস জিনিসটা কি। ঠিক আছে? তো হ্যালোঅ্যালকিনসের নাম থেকে আমরা বুঝতে পারি যে হ্যালোঅ্যালকিনসটা আসছে অ্যালকেন থেকে। হ্যালোঅ্যালকিনসটা কোথা থেকে আসছে? অ্যালকেন থেকে। ঠিক আছে? সো হোয়াট ইজ অ্যালকেন? অ্যালকেনটা হলো গিয়ে একটা হাইড্রোকার্বন যার বেসিক ফর্মুলা CnH2n+2। ক্লিয়ার? CnH2n+2। ওকে, সো অ্যালকেনের যখন তুমি একটা অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরিয়ে দেবে এবং সেই হাইড্রোজেনের জায়গাতে তুমি একটা এক্স মানে কি? হ্যালোজেন অ্যাটম। ক্লিয়ার? একটা হ্যালোজেন অ্যাটম যখন বসাবে হাইড্রোজেনকে সরিয়ে, দেন ইট উইল ফর্ম হ্যালো অ্যালকেন। তো CnH2n+2, এখান থেকে যদি আমরা একটা হাইড্রোজেনকে সরিয়ে দেই, +2 আছে তো +1 হয়ে যাবে। তো +1-এর সাথে একটা এক্স বসিয়েছি, এক্স। তো দিস ইজ দ্য ফর্মুলা অফ হ্যালো অ্যালকেন। ওকে, তো হ্যালো অ্যালকেনে কী কী থাকে? হ্যালো অ্যালকেনে আছে কার্বন হাইড্রোজেন এবং কার্বন হ্যালোজেন বন্ড। কার্বন হাইড্রোজেন, কার্বন হ্যালোজেন বন্ড। তো বেসিক্যালি হ্যালো অ্যালকিন যদি লং চেইন হ্যালো অ্যালকিন হয়, সেখানে কার্বন হাইড্রোজেন বন্ড থাকে, কার্বন কার্বন বন্ড থাকে এবং তার সাথে থাকে কার্বন এক্স বন্ড, কার্বন বন্ড এক্স। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ এক্স? এক্স ইজ হ্যালোজেন। ওকে, তো আজকে আমরা দেখব এই যে কার্বনের সাথে যে এক্স, ঠিক আছে, কার্বনের সাথে যে এক্স বন্ডটা আছে, মানে কার্বনের সাথে যে হ্যালো জেনের যে বন্ডটা আছে, সেই বন্ডের বিশেষত্বটা কি, মানে নেচার, সেই বন্ডের নেচারটা কি, এবং কিভাবে আমরা ডিফারেন্ট রিয়েজেন্ট ইউজ করে বা ডিফারেন্ট কম্পাউন্ড ইউজ করে বা ডিফারেন্ট রিঅ্যাক্টেন্ট মলিকুল ইউজ করে উই ক্যান ইজিলি ফর্ম দ্য ডিফারেন্ট টাইপস অফ হ্যালোঅ্যালকিন। ঠিক আছে? তো বেসিক্যালি আমরা দেখতে পারি যে হ্যালোঅ্যালকিনসে একটা হাইড্রোজেন অ্যাটমকে সরিয়ে আমরা একটা এক্স মানে হ্যালোজেন অ্যাটম, এক্স হতে পারে ফ্লোরিন, হতে পারে ক্লোরিন, হতে পারে ব্রোমিন, হতে পারে আয়োডিন, দেয়ার আর লটস অফ হ্যালোজেন অ্যাটমস। ওকে, সো পিরিয়ডিক টেবিলের একদম রাইট সাইডে থাকছে হ্যালোজেন অ্যাটম। ঠিক আছে? তো প্রথম কথা হলো এই যে অ্যালকিন আছে CnH2n+2, আমরা একটা জেনারেল অ্যালকিনের এক্সাম্পল দেখে নিই। Hi students, this is ওকে, সো একটা এক্সাম্পল দেখে নিই আমরা। এক্সাম্পলটা হলো সি নাও দিস ইজ CH4 কার্বন। তোমরা সবসময় মনে রাখবে যে কার্বন ম্যাক্সিমাম কয়টা বন্ড ফর্ম করতে পারে? কার্বন ম্যাক্সিমাম কিন্তু 4টা বন্ড ফর্ম করতে পারে। ঠিক আছে? তো এখানে আমরা দেখছি যে কার্বনের সাথে 4টা হাইড্রোজেন বন্ড আছে। দিস ইজ দ্য অ্যালকেন। ওকে, তো এখান থেকে যদি মনে করো আমি একটা হাইড্রোজেনকে সরিয়ে ফেলি, তো হাইড্রোজেনকে সরিয়ে ফেলার ফলে কি হবে? হচ্ছে আমার সি লুক, আমি যখন হাইড্রোজেনকে সরিয়ে দিয়েছি, এই একটা হাইড্রোজেন আমি সরিয়ে দিয়েছি, তখন থেকে যাচ্ছে CH3। সবসময় মনে রাখবে যে অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন সরিয়ে দাও, ইট উইল ফর্ম অ্যালকাইল। ওকে, অ্যালকেন থেকে আমি হাইড্রোজেন সরাচ্ছি, তো দে উইল ফর্ম অ্যালকাইল। ওকে, সেই অ্যালকাইলের সাথে কিন্তু সেই অ্যালকাইলের মধ্যে কিন্তু একটা ভ্যাকেন্ট পজিশন থেকে থাকবে, একটা বন্ড কিন্তু ভ্যাকেন্ট থেকে থাকবে। ঠিক আছে? সেই ভ্যাকেন্ট পজিশনে আমি একটা হ্যালোজেনকে বসাবো। ঠিক আছে? তো বেসিক্যালি CH4 থেকে যখন আমরা হাইড্রোজেন সরিয়ে দিচ্ছি, ইট উইল ফর্ম CH3। তার মানে কি কার্বনের 4টা বন্ড হওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে কয়টা? CH3। একটা জায়গা ভ্যাকেন্ট আছে, সেই জায়গাতে একটা এক্স অ্যাটম মানে একটা হ্যালোজেন অ্যাটম এসে বসবে। তো ইট মিনস ইন হ্যালো অ্যালকিন দেয়ার ইজ এ কার্বন হাইড্রোজেন। যদি লং চেইন কার্বন থাকে, কার্বন কার্বন বন্ড থাকবে এবং সাথে কার্বন এবং এক্স
হ্যালোজেন বন্ড আছে, ঠিক আছে। তো হোয়াট ইজ দ্য নেচার অফ দিস বন্ড? তো কেমিস্ট্রিতে নেচার বলতে কি বোঝায়? নেচার বলতে বোঝায় যে এই বন্ডটার মধ্যে মানে বন্ডটার পোলারিটি কি, ঠিক আছে, কতটুক পোলার বন্ড, বা এমনও হতে পারে বন্ডটা কতটুক রিয়েক্টিভ। তো এইগুলোই মানে কেমিস্ট্রিতে বেসিক্যালি নেচার বলতে, দিস ইজ নট হিউম্যান নেচার, দিস ইজ দ্য নেচার অফ বন্ড। কেমিস্ট্রিতে একটা বন্ডের নেচার বলতে বোঝায় যে ওর রিয়েক্টিভিটি কি হতে পারে, এই বন্ডটা কতটুক রিয়েক্টিভ, বা এই বন্ডটা তো একটা বন্ড তো কোনো একটা মলিকুলে আছে, সেই মলিকুলটা সেই বন্ড থাকার জন্য কতটুক রিয়েক্টিভ বা কতটুক পোলারিটি, ঠিক আছে, বা ডিফারেন্ট ডিফারেন্ট কতটুক ডাইপোল মোমেন্ট আছে, ঠিক আছে। সো দেয়ার আর লটস অফ প্রপার্টি ইন কেমিস্ট্রি, ওকে। So first is nature of carbon halogen bond and second one is preparation of haloalkanes. তো প্রথমে আমরা দেখে নিই নেচার অফ কার্বন হ্যালোজেন মানে CX বন্ড, ওকে। দিস ইজ C, দিস ইজ X। তো বেসিক্যালি কার্বনের 4টা সিঙ্গল বন্ড থাকে, কোভালেন্ট বন্ড। কার্বনের সাথে এদিকে একটা বন্ড, এদিকে আরেকটা, এদিকে আরেকটা, এবং কার্বনের সাথে একটা বন্ড কিন্তু X। ক্লিয়ার? ওকে। তো এই যে বন্ডগুলো আছে এখানে হাইড্রোজেনও হতে পারে বা অন্য কোনো কার্বন চেইনও হতে পারে, ঠিক আছে, যে কোনো কিছু হতে পারে। তো আমাদের ফোকাসটা থাকবে যে কার্বন এক্স, এই যে কার্বন আর এক্স, এই বন্ডটার বিশেষত্বটা কি। তো এখানে লেখা আছে দেখো, এক্স ইজ হাইয়ার ইলেকট্রোনেগেটিভ অ্যাটম দেন সি। এক্স ইজ হাইয়ার ইলেকট্রোনেগেটিভ অ্যাটম দেন সি। এক্স ইজ হাইয়ার ইলেকট্রোনেগেটিভ অ্যাটম দেন সি। হোয়াট ইজ দ্য মিনিং অফ হাইয়ার ইলেকট্রোনেগেটিভ অ্যাটম? ঠিক আছে। সো অ্যাজ পার দ্য ডেফিনেশন, যদি তুমি ডেফিনেশনের দিকে যাও দেখবে যে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমটা হলো কি সেই অ্যাটম যে ইজিলি বাইরের ইলেকট্রনকে নিজের দিকে টানতে পারে, ঠিক আছে। তো এখন আমরা বুঝবো যে বাইরের ইলেকট্রনটা কি। কোনো একটা অ্যাটম যদি ইলেকট্রোনেগেটিভ হয়, সেই অ্যাটমটা তো অন্য কোনো অ্যাটমের সাথে বন্ডেড হয়ে থাকবে। তো যে অ্যাটমটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম থাকবে, সেই অ্যাটমটা যে অ্যাটমটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম থাকবে, সেই অ্যাটমটা ওর সাথে যে আরও অন্য কোনো অ্যাটম যে বন্ডেড হয়ে আছে, সেই বন্ড থেকে ইলেকট্রনগুলো নিজের দিকে টানবে। মানে মানে মেইন কথাটা হলো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম সবসময় ইলেকট্রনকে নিজের দিকে টানবে, ঠিক আছে। ও যদি মনে করো আমি একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, আমি যদি অন্য কোনো অ্যাটমের সাথে কানেক্টেড থাকি এবং আমার ইলেকট্রোনেগেটিভিটি যদি সেই অ্যাটম থেকে বেশি থাকে, তখন আমি কি করব, সেই অ্যাটম যে বন্ড দিয়ে আমার সাথে কানেক্টেড আছে, সেই বন্ডের ম্যাক্সিমাম ইলেকট্রনের ডেনসিটি আমি নিজের দিকে টেনে নেব, ঠিক আছে। যদি আমি ইলেকট্রন ডেনসিটি নিজের দিকে টেনে নেই, তো তার মানে কি আমার উপরে এখন নেগেটিভ চার্জটা বেশি থাকবে, ঠিক আছে। সো সিমিলারলি এক্স হলো গিয়ে একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম যেটা কানেক্টেড আছে কার্বন বন্ডের সাথে, কার্বন থেকে এক্সের ইলেকট্রোনেগেটিভিটিটা বেশি। তো ডেফিনেশন ওয়াইজ এক্সটা যদি বেশি ইলেকট্রোনেগেটিভ হয় দেন দ্য কার্বন, এক্স কী করবে, এই যে CX বন্ড আছে সেই বন্ডের ইলেকট্রন ডেন্সিটিটাকে নিজের দিকে টেনে আনবে। তো টানার জন্য কি হচ্ছে, তো এখন কি হবে, আগে কি হতো, যেমন মনে করো অন্য একটা বন্ডের এক্সাম্পল আমরা নেই। মনে করো কার্বন কার্বন বন্ড, ঠিক আছে, লেটস সে কার্বন কার্বন বন্ড। তো কার্বন কার্বন বন্ডে কি হয়, কার্বনের যে ইলেকট্রোনেগেটিভিটি এবং এই কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি সমান। তার মানে কি কোনো অ্যাটমই বিশেষ করে ইলেকট্রন ওর দিকে টানছে না বা অ্যাট্রাক্ট করছে না, মানে মানে ইলেকট্রন, এই বন্ডের যে ইলেকট্রন ডেন্সিটি আছে, মানে এই কার্বনের আশেপাশে যতটুকু ইলেকট্রন ডেন্সিটি আছে, এই কার্বনের আশেপাশে কিন্তু এতটুকু ইলেকট্রন ডেন্সিটি আছে। কেন? দুটার ইলেকট্রোনেগেটিভিটি সমান, ঠিক আছে। যেহেতু দুটা অ্যাটম বন্ডের অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি সমান, তার মানে কোনো অ্যাটমই ওর বন্ডের ইলেকট্রনকে নিজের দিকে টানতে পারবে না, সমানভাবেই আছে। সমানভাবে ইলেকট্রন ডেন্সিটি, এই ইলেকট্রনের যে কার্বন, মানে এই কার্বনের যে ইলেকট্রন ডেন্সিটি এবং এই কার্বনের যে ইলেকট্রন ডেন্সিটি, দুটাই কিন্তু সমান, ঠিক আছে। কিন্তু এই যে CX বন্ড তোমরা দেখছো, CX বন্ডের ক্ষেত্রে কিন্তু এই CCর মতো নয়। কেন কি, X এর ইলেকট্রোনেগেটিভিটিটা বেশি। তো ও কি করবে, এই যে বন্ডের ইলেকট্রন ডেন্সিটিটাকে ও নিজের দিকে টানবে। তো ইলেকট্রন ডেন্সিটির চার্জ কি হয়, নেগেটিভ, ইলেকট্রনের চার্জ কিন্তু নেগেটিভ। তো যেহেতু ইলেকট্রনটা বেশি এক্সের দিকে আছে, তার মানে কি এক্সটাতে অল্প হলেও নেগেটিভ চার্জ জেনারেট হবে। কেন কি, এক্স তো একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, ও কি করছে, ইলেকট্রনটাকে নিজের দিকে টানছে। তার মানে কি এক্সের মধ্যে আশেপাশে ইলেকট্রন ডেন্সিটি বেশি, মানে এক্সের মধ্যে তুলনামূলকভাবে কার্বন থেকে বেশি নেগেটিভ চার্জ থাকবে। কেন, ইলেকট্রন ডেন্সিটি তো এখন এক্সের দিকে বেশি, তার মানে এটা হচ্ছে নেগেটিভ। তো দেখো এক্সটা কোথার থেকে ইলেকট্রনকে টেনে আনছে, কার্বন থেকে। তো কার্বনে যে ইলেকট্রন থাকার কথা ছিল এতটুকু থাকছে না কার্বনের মধ্যে, কার্বন থেকে ইলেকট্রনের
মানে কার্বনের আশেপাশে যে ইলেকট্রন ডেন্সিটি ছিল সেই ডেন্সিটি কিন্তু এক্সের দিকে মুভ করছে। তার মানে কার্বন থেকে ইলেকট্রন সরে যাচ্ছে, মানে এক্সের দিকে ইলেকট্রন আসছে, মানে কি কার্বন থেকে সরে এক্সের দিকে আসছে। এই বন্ডের যে ইলেকট্রন ডেন্সিটিটা ম্যাক্সিমাম ডেন্সিটি এক্সের দিকে আসছে, তার মানে কি কার্বনের আশেপাশে কম ইলেকট্রন ডেন্সিটি আছে। কম ইলেকট্রন ডেন্সিটি মানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট। ইলেকট্রন যদি কম মানে কি সেটার মধ্যে থাকবে পজিটিভ চার্জ। ঠিক আছে, তো আমরা বুঝতে পারলাম এক্সটা হাইয়ার ইলেকট্রোনেগেটিভিটি দেন কার্বন হওয়ার জন্য এক্সের উপরে আছে নেগেটিভ চার্জ এবং কার্বনের উপরে আছে পজিটিভ চার্জ। এখন আমাদের বুঝতে হবে যে ডেল জিনিসটা কি। এই যে একটা সিম্বল আছে সামথিং পজিটিভ সামথিং নেগেটিভ, ক্লিয়ার? তো ডেলটা হলো পার্শিয়াল। পার্শিয়াল মানে সামান্য, সামান্য পজিটিভ সামান্য নেগেটিভ। দেখো এই বন্ডটা কিন্তু মানে ডাইরেক্টলি কিন্তু ব্রেক হচ্ছে না। বন্ডটা তো সিএক্স এর মধ্যে আছে, কিন্তু বন্ডের যে ইলেকট্রন ডেন্সিটি অল্প অল্প ইলেকট্রন ডেন্সিটি এদিকে শিফট হচ্ছে, মানে বন্ডটা আলটিমেট থাকছে কিন্তু বন্ডের মধ্যেও ইলেকট্রন ডেন্সিটির একটু ডিসিমিলারিটিস হচ্ছে। তার মানে কি সামান্য ইলেকট্রন, দেখো মনে করো দেখো যদি মনে করো সিএক্স বন্ড পুরো যদি বন্ডটা হেটারোলাইটিক ফিশন হয়, হেটারোলাইটিক ফিশন মানে কি, হেটারোলাইটিক ফিশন মানে বন্ডটা টোটালি ভেঙে, বন্ড মানে কি, বন্ড মানেই তো ইলেকট্রন, একটা বন্ড মানে দুটো ইলেকট্রন, ঠিক আছে, বন্ড মানেই ইলেকট্রন, ঠিক আছে, টোটাল সব ইলেকট্রন ভেঙে কিন্তু এক্স এর উপর চলে এসছে, মানে এক্স হয়ে গেছে নেগেটিভ এবং যে জায়গার থেকে সরে ইলেকট্রনটা এক্স এর উপর এসছে তার জন্য যেহেতু কার্বন থেকে সরে এসছে এই জন্য কার্বন হয়েছে পজিটিভ। তো এটা দেখো এখানে কিন্তু ডেল নেই, ঠিক আছে। তো এখানে দেখো টোটাল বন্ডটা কিন্তু ভাঙছে না, বন্ড তো আছে কিন্তু এই যে বন্ড আছে বন্ডের এই যে সিসি থাকার জন্য যে বন্ডের ইলেকট্রনটা মানে সমভাবে কার্বন কার্বনের আশেপাশে আছে, এখানে কি হচ্ছে কিছু ইলেকট্রন ডেন্সিটি মানে এখানে যতটুকু থাকার কথা কার্বন কার্বনের মধ্যে এই কার্বনের আশেপাশে যতটুকু আছে এই কার্বনে এতটুকুই আছে, কিন্তু এখানে কি হয় এক্স এর ইলেকট্রন নেগেটিভিটি বেশি থাকার জন্য বন্ড কিন্তু আছে, বন্ড ব্রেক হচ্ছে না, বাট অল্প ইলেকট্রন এই দিক থেকে এইদিকে মুভ করছে। মানে ইলেকট্রনের ডেন্সিটি এই বন্ডের যে একটা বন্ড মানে কি ইলেকট্রন তো, ঠিক আছে, ইলেকট্রন মানে কি ইলেকট্রনের একটা ডেন্সিটি আছে, একটা ঘনত্ব আছে, ঠিক আছে। তো যেহেতু ইলেকট্রনটা মুভ করছে ওর থেকে মানে দূরে সরে যাচ্ছে এক্সের দিকে চলে যাচ্ছে, তো সেই জন্য কি হচ্ছে এখানে বোঝাচ্ছে যে টোটালটা ভাঙছে না বাট সামান্য মুভমেন্ট হচ্ছে ইলেকট্রনের, সামান্যর জন্যই হয়েছে ডেল, পার্শিয়াল, এটাকে বলা হয় পার্শিয়াল। তো এখানে লেখা আছে জেনারেলি এ কার্বন হ্যালোজেন বন্ড ইজ পোলার, হোয়াই ইট ইজ পোলার। তো পোলারিটির ডেফিনেশন মানে কি, একটা মলিকুল যদি পোলার হয় সেখানে দেখবে মলিকুলের কোনো একটা অ্যাটমে আছে পজিটিভ চার্জ, কোনো একটা অ্যাটমে নেগেটিভ চার্জ, এটা হতে পারে পুরোপুরি পজিটিভ পুরোপুরি নেগেটিভ বা ডেল পজিটিভ ডেল নেগেটিভ, ঠিক আছে। বাট পোলার হতে গেলে মলিকুলে পজিটিভ নেগেটিভ থাকতেই হবে, ঠিক আছে। এই পজিটিভ নেগেটিভটা জেনারেট সবসময় মলিকুলের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির চেঞ্জের জন্য ডিফারেন্সের জন্য আসে। তো জেনারেলি কার্বন হ্যালোজেন বন্ড ইজ পোলার বিকজ ইন কার্বন there is a partial positive charge on carbon and partial negative charge on halogen atom ClBrI, ওকে ক্লিয়ার। তো আমরা বুঝতে পারলাম যে হ্যালো অ্যালকিনসে যে কার্বন হ্যালোজেন বন্ডটা আছে সেই বন্ডটা কিন্তু বেসিক্যালি পোলার, ঠিক আছে। পোলারিটি ডেভেলপড হয় বিকজ অফ হাইয়ার ইলেকট্রোনেগেটিভিটি অফ হ্যালোজেন অ্যাটমস, ওকে। তো লুক এট দিস থিং H2, H এই H এর যতটুকু ইলেকট্রোনেগেটিভিটি এই H এর কিন্তু সমান ইলেকট্রোনেগেটিভিটি, তার মানে কি এই মলিকুলের যে দুটো H আছে দুটোর মধ্যে কিন্তু কোনো ইলেকট্রোনেগেটিভিটি সেপারেশন নেই। তা কম্পাউন্ডের যে বন্ড আছে বন্ডে যদি কোনো ইলেকট্রোনেগেটিভিটি দেখো এটার ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভ এই বন্ডের কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি সেপারেশন আছে, সেপারেশন মানে কি এইটার বেশি এইটার কম, তার মানে কি একটা সেপারেশন আছে, এইটার যতটুকু ইলেকট্রোনেগেটিভিটি এটার থেকে কিন্তু এটার বেশি, মানে সেপারেশন, এইটার যতটুকু ইলেকট্রোনেগেটিভিটি এই H এর এইটারও ততটুকু ইলেকট্রোনেগেটিভিটি, তার মানে ইলেকট্রোনেগেটিভিটি সেপারেশন নেই, মানে ইলেকট্রন ডেন্সিটি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড বিটুইন টু হাইড্রোজেন, ইকুয়ালি থাকছে।
তার মানে কি এখানে কোনো পজিটিভ নেগেটিভ ফর্ম হচ্ছে না। হোয়ারএস ইন ওয়াটার H2O, ওয়াটারে কি হয়, ওয়াটারে অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভিটি দেন হাইড্রোজেন। তার মানে কি এইচ থেকে ইলেকট্রন ওর দিকে চলে যাচ্ছে, তো ইট ইজ ডেল নেগেটিভ, ইট ইজ ডেল পজিটিভ। সো ওয়াটার ইজ এ পোলার, হোয়ারএস হাইড্রোজেন H2 ইজ নন পোলার। ঠিক সেই রকম কার্বন কার্বন বন্ড হয়েছে নন পোলার। আরেকটা ইনফরমেশন আমি দিয়ে রাখছি যে পিরিয়ডিক টেবুলে ফ্রম লেফট টু রাইট ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ হয়। ঠিক আছে, ফ্রম লেফট, পিরিয়ডিক টেবুলের লেফট থেকে রাইটের দিকে। যেমন কার্বন থেকে হ্যালোজেন কিন্তু রাইটে আছে, কার্বন আছে গ্রুপ 14 এবং হ্যালোজেন আছে গ্রুপ 17। তো গ্রুপ 14, 15, 16, 17 ক্লিয়ার। ওকে, কার্বন থেকে হ্যালোজেন রাইটের দিকে আছে। তো যত পিরিয়ডিক টেবুলে তুমি লেফট থেকে রাইটের দিকে যাবে ততই কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি কি হবে, বাড়বে। ইলেকট্রোনেগেটিভিটি উইল ইনক্রিজ। ওকে, তো আরেকটা কথা বলে রাখি, ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার কিন্তু আরেকটা কারণ আছে। আমরা জানি লেফট থেকে রাইটে যখন অ্যাটম যখন যাচ্ছে, মানে লেফট পিরিয়ডিক টেবুলে যখন আমি লেফট থেকে রাইটের দিকে যাচ্ছি, সাইজও কিন্তু ডিক্রিজ হচ্ছে। তার মানে অ্যাটমের সাইজ যত ডিক্রিজ হবে ততই ওর ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে। তো সাইজ ডিক্রিজ হয় বিকজ অফ হাইয়ার এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। ঠিক আছে, তো এটা থেকে বুঝতে পারলাম যত এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ অ্যাটমের ক্ষেত্রে বাড়বে ততই কিন্তু ওর ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে। তো কেন কি ইলেকট্রোনেগেটিভিটির ডেফিনেশন থেকে আমরা বুঝতে পারি যে যে অ্যাটমটা ইলেকট্রোনেগেটিভ হয় সেই অ্যাটমটা কি হয়, ইলেকট্রনটাকে নিজের দিকে টানে। তো আমি কি বলছি, যে অ্যাটমের এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি মানে কি, ওর পজিটিভ চার্জ বেশি, মানে ও তো ইলেকট্রন টানবেই। ঠিক আছে, তো হাইয়ার ইলেকট্রোনেগেটিভিটি মিন্স হাইয়ার এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। ওকে, তো বেসিক্যালি এইটা মনে রাখো যে ইলেকট্রোনেগেটিভিটি কোনো অ্যাটমের যদি বেশি থাকে সেই অ্যাটমটা কি করবে, অন্য যে অ্যাটমের সাথেও বন্ডেড আছে সেই বন্ডের ইলেকট্রনটাকে নিজের দিকে টানবে। ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে এমনও হয় যে টানতে টানতে কি হয়, টোটাল বন্ডটাই ভেঙে যায়। ওকে, সো উই উইল সি দ্য এক্সাম্পলস। তো এখন আগে দেখলাম যে নেচারের মধ্যে পোলারিটি কি, এখন দেখব যে কার্বন হ্যালোজেন বন্ডটা আছে, তে দেয়ার আর লটস অফ হ্যালোজেন অ্যাটম, ফ্লোরিন আছে, ক্লোরিন আছে, ব্রোমিন আছে, আয়োডিন আছে। তো কোন কার্বন হ্যালোজেন বন্ডের স্ট্রেংথটা বেশি, বা কোন কার্বন হ্যালোজেন বন্ডটা বেশি লেংথ বেশি বা লেংথ কম, বন্ড ডিস্টেন্স বেশি বা বন্ড ডিস্টেন্স কম। ঠিক আছে, সিন্স দ্য সাইজ অফ দ্য হ্যালোজেন অ্যাটম ইনক্রিজেস as we go down the group in the periodic table, generally we will see জেনারেলি FClBrI, হ্যালোজেন অ্যাটম মানে হলো কি FClBrI। প্রথম থাকে, উপরে থাকে F, নিচে থাকে Cl, এরপরে থাকছে Br, এরপরে থাকছে I। তো পিরিয়ডিক টেবুলে যত উপর থেকে নিচের দিকে আসবে, ফ্রম টপ টু বটম সাইজ উইল ইনক্রিজ। F থেকে Cl এর সাইজ বেশি, Cl থেকে Br এর সাইজ বেশি, Br থেকে I এর সাইজ বেশি। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সাইজ কেন বাড়ছে, বিকজ অফ শেল ইনক্রিজেস। এফ এর যতটা নাম্বার অফ শেলস আছে সিএল এর বেশি, তো যতটা শেল বাড়বে ততই তো নিউক্লিয়াস থেকে বাইরের শেলের ডিস্টেন্সটা বাড়বে। ঠিক আছে, তো সাইজ মানে কি, ডিস্টেন্স ফ্রম নিউক্লিয়াস টু আউটার মোস্ট অরবিট, আউটার মোস্ট ইলেকট্রন। তো যতই নাম্বার অফ শেল বাড়ছে তার মানে কি, শেল বাড়ার সাথে সাথে তো আউটার মোস্ট শেলের ইলেকট্রনটা, মানে আউটার মোস্টের ডিস্টেন্সটাও তো নিউক্লিয়াস থেকে বেড়ে যাচ্ছে না, আউটার মোস্ট শেলের। ঠিক আছে, বাইরের শেলে। ঠিক আছে, তার মানে এফ থেকে সিএল, সিএল থেকে বিআর, বিআর থেকে আই, সাইজ বাড়ছে। ঠিক আছে, তো এখানে বলা হয়েছে ফ্লোরিন স্মলেস্ট সাইজ এবং আয়োডিন লার্জেস্ট সাইজ। ঠিক আছে, তো এই সাইজ বাড়ার জন্য কি রকম এফেক্ট হয় এখন আমরা দেখব। ঠিক আছে, তো লুক, এই যে আমি স্মল সার্কেলটা দিয়েছি, দিস ইজ দ্য সাইজ অফ ফ্লোরিন অ্যাটম। মনে করো দিস ইজ দ্য সাইজ অফ ক্লোরিন অ্যাটম অ্যান্ড দিস ইজ দ্য সাইজ অফ ব্রোমিন অ্যাটম। তো দেখো ফ্লোরিন থেকে ক্লোরিনের সাইজ বাড়ছে, ক্লোরিন থেকে ব্রোমিনের সাইজ বাড়ছে। ইউ জাস্ট ইমাজিন কোনো একটা ছোট অ্যাটমকে যদি কার্বনের পাশে বসাও, তো কার্বন আর ওই ছোট অ্যাটমটার যেহেতু সাইজ ছোট, তো এই সাইজ ছোটোওয়ালা জিনিসটা কার্বনের খুবই পাশাপাশি থাকছে, মানে ওদের মধ্যে ডিস্টেন্সটা খুব কম। তো যত এদের সাইজটা বাড়বে ততই তো কার্বন থেকে ডিস্টেন্সটা বেড়ে যাবে না, বিকজ সাইজ বাড়ার সাথে সাথে ওর জায়গাটাও তো বেশি লাগবে থাকার জন্য। ঠিক আছে, তো মনে করো একটা জিনিস, মনে করো একটা হোল আছে, হোলের মধ্যে মানে আমি যদি একটা কি বলি,
ঠিক আছে, আমি যদি বলি যে তুমি যদি একটা ছোট একটা অবজেক্ট রাখো যেটার রেডিয়াস হোলের রেডিয়াসের সমান হয়, তাহলে কি দেখবে তুমি হোল মানে মানে কোনো একটা জিনিস যেটা রেডিয়াস হোলের রেডিয়াসের সমান, তখন এই জিনিসটা কিন্তু বেশি এফেক্টিভলি হোলের সাথে কানেক্ট হয়ে থাকবে। কিন্তু যত মানে জিনিসটার বস্তুটার রেডিয়াস বেড়ে যাবে ততই কিন্তু ডিফারেন্স বেড়ে যাবে হোল থেকে। তো ঠিক সেই রকম আমি বুঝতে পারবো, মনে করো কার্বন এবং ফ্লোরিন। ঠিক আছে, কার্বন এবং ফ্লোরিনের দেখো সাইজ কিন্তু অলমোস্ট সমান। ঠিক আছে, তো সমান থাকার জন্য কি হয়, দুটো কিন্তু খুব ক্লোজ ডিস্টেন্সে আছে। যেই তুমি কোনো একটা জিনিসের স্পেসিফিক সাইজ বাড়বে, তো সাইজ বাড়ার সাথে সাথে কি হবে, মানে এটার তো রেডিয়াস বেড়ে যাবে। ঠিক আছে, তো কার্বন আর ফ্লোরিনের ডিস্টেন্স মানে কি, দেখো কার্বনের নিউক্লিয়াস থেকে এই ফ্লোরিন অ্যাটমের নিউক্লিয়াস, কিন্তু যদি সাইজ বাড়ে তাহলে তো রেডিয়াসটা এই জায়গাটা তো বেড়ে যাবে না রেডিয়াসটা। তার মানে সাইজ বাড়ার সাথে সাথে কি হবে, কার্বন আর হ্যালোজেনের বন্ড ডিস্টেন্সটাও বাড়ছে। তো এখানে দেখো আমি কিছু কম্পাউন্ড নিয়েছি, CH3F, CH3Cl, CH3Br, CH3I। তো এখানে এই যে বন্ড লেংথ আছে, কিসের বন্ড লেংথ, হ্যালোজেনের বন্ড লেংথ। যেমন 139 pm মানে কি, পিকোমিটার। পিকোমিটার হলো বন্ড লেংথ অফ CF। এখানে বলা হয়েছে C সিঙ্গল বন্ড F। তো CF থেকে যখন C সিঙ্গল বন্ড Cl এর ক্ষেত্রে গেছি, দেখো বন্ড ডিস্টেন্সটা বেড়ে গেছে। CBr এর ক্ষেত্রে আরও বেড়েছে, সো CI এর ক্ষেত্রে আরও বেশি বেড়েছে। ঠিক আছে, তো যত হ্যালোজেনের সাইজ বেড়েছে ততই ওদের ডিস্টেন্সটা কার্বন থেকে বাড়ছে। ঠিক আছে, আমি বারবার বলছি যে তোমাকে দেখতে হবে যে ডিস্টেন্সটা লুক, দেখো ডিস্টেন্সটা কি, এটা যদি কার্বন হয় এটা ফ্লোরিন হয়, তো কার্বনের নিউক্লিয়াস থেকে ওর নিউক্লিয়াসের ডিস্টেন্স। তো যেই তুমি ফ্লোরিন থেকে ক্লোরিনে আসবে, দেখো এই যে এটা হয়েছে রেডিয়াস, ফ্রম ফ্লোরিনের নিউক্লিয়াস থেকে ফ্লোরিনের শেল হয়েছে রেডিয়াস। তো ক্লোরিনের ক্ষেত্রে তো এই রেডিয়াসটা বেড়ে যাচ্ছে না, বিকজ ওর মানে সার্কুলটা তো বড় হয়ে যাচ্ছে। তার মানে তো যেটা অটোমেটিক্যালি ছিল কার্বন থেকে ডিস্টেন্স, এর থেকে কিন্তু আরও ফ্লোরিনের এই পয়েন্ট থেকে যে ফ্লোরিনের রেডিয়াস, এই পয়েন্ট থেকে ক্লোরিনের রেডিয়াস কিন্তু দেখো বেশি। মানে মোরাল অফ দ্য স্টোরি হলো গিয়ে যত অ্যাটমের সাইজ বাড়বে ততই কার্বন থেকে ওর ডিস্টেন্সটা কিন্তু বাড়বে। ক্লিয়ার? আর যত কার্বন থেকে হ্যালোজেনের ডিস্টেন্সটা বাড়বে ততই তো বন্ড ডিস্টেন্স বাড়বে। ক্লিয়ার? তো দেখো দুটো অ্যাটম যদি খুব ক্লোজলি থাকে, মনে করো দুটো ফ্রেন্ড, আমরা দুটো ফ্রেন্ড যদি খুব ক্লোজলি থাকি, তার মানে কি আমাদের মধ্যে বন্ডিংটা বেশি, মানে খুব বাইরের থেকে খুব বেশি এনার্জি দিতে হবে টু ব্রেক দ্য বন্ড বিটুইন দ্য ফ্রেন্ডস। ঠিক সেই রকম দুটো অ্যাটম যদি খুব ক্লোজ ডিস্টেন্সে থাকে, মানে ওদের মধ্যে যদি বন্ড ডিস্টেন্স কম থাকে, তার মানে কি এই দুটো বন্ধু খুব ক্লোজ, মানে এই দুটো অ্যাটম খুব ক্লোজ ডিস্টেন্সে আছে, মানে খুব স্ট্রং বন্ড। যত এই ডিস্টেন্সটা বাড়বে ততই বন্ডটা উইক হয়ে যাবে, বন্ডিংটা উইক হয়ে যাবে। তো কার্বন ফ্লোরিনের ক্ষেত্রে যেহেতু কার্বন এবং ফ্লোরিন অ্যাটম, দিস ইজ দ্য বন্ড ডিস্টেন্স অফ কার্বন অ্যান্ড ফ্লোরিন। কার্বন এবং ফ্লোরিন অ্যাটম যখন খুব ক্লোজ আছে, তার মানে বেশি এনার্জি লাগবে টু ব্রেক দ্য কার্বন ফ্লোরিন বন্ড। Cl এর ক্ষেত্রে ফ্লোরিন থেকে একটু কম লাগবে, দেখো 452 কিলোজুল মোল ইনভার্স। CX বন্ড এনথালপি মানে যে এনার্জি দিয়ে আমি বন্ডটা ব্রেক করব, কার্বন হ্যালোজেন বন্ড। ক্লিয়ার? তো CF এর ক্ষেত্রে যে এনার্জি লাগবে CCl এর ক্ষেত্রে কিন্তু এর থেকে কম লাগবে, CBr এর ক্ষেত্রে কিন্তু এর থেকেও বেশি কম লাগবে, এবং CI এর ক্ষেত্রে তো সব থেকে কম। মানে যত ক্লোজ ডিস্টেন্স অ্যাটমের মধ্যে ততই বেশি এনার্জি লাগবে টু ব্রেক দ্য বন্ড। তো দেখো CH3F এ যে বন্ড মানে এনার্জি আছে, এনথালপি আছে, এটা কিন্তু খুবই বেশি। CH3I এর বন্ড এনথালপি খুব কম। ঠিক আছে, তো এখান থেকে বুঝতে পারলে যে যত আমি CF থেকে CI এর দিকে যাচ্ছি, বন্ড ডিস্টেন্স, কার্বন হ্যালোজেনের বন্ড ডিস্টেন্স কিন্তু কমছে, বাড়ছে CF থেকে CI, এবং সেই হিসাবে বন্ড এনথালপিগুলো কমছে। তো যত কম বন্ড ডিস্টেন্স অতই বেশি এনার্জি লাগবে, মানে অতই বেশি বন্ড এনথালপি। যত বেশি বন্ড ডিস্টেন্স বিটুইন কার্বন এবং হ্যালোজেন, অত ইজিলি ভাঙবে। ঠিক আছে, তার মানে কি, দেখো CF বন্ড ভাঙতে তো বেশি এনার্জি লাগবে। তো মানে কোনো একটা রিয়াকশন যদি হতে হয়, হ্যালোজেনের হ্যালো অ্যালকিনসের যদি তুমি রিয়াকশন দেখো, তো হ্যালো অ্যালকিনস যদি রিয়াকশন করতে হয়, তার মানে কি হ্যালোজেন আর কার্বনের মধ্যে যে বন্ডটা আছে এটা তো ব্রেক হতে হবে, না হলে তো রিয়াকশন হচ্ছে না। ঠিক আছে, যদি রিয়াকশন হতে হয় হ্যালোজেনের মধ্যে এই যে CX বন্ড আছে,
সিএক্স বন্ড যদি অন্য কোনো রিয়েজেন্টের সাথে রিয়াকশন করতে হয় তাহলে এই বন্ডটা তো ভাঙতে হবে, ঠিক আছে? এই বন্ডটাকে ভাঙতে হবে, অ্যাক্টিভেট করতে হবে। কোনো জিনিসের রিঅ্যাক্টিভিটি বলতে কি বোঝায়? এটা কতটুকু রিঅ্যাক্টিভ, মানে স্পেসিফিক এই বন্ডটাকে ভাঙতে হবে। এই বন্ডটা যদি ভাঙে না তাহলে তো এক্স এবং কার্বন একটা থেকে আরেকটা দূরে সরবে না। কিন্তু এক্সের জায়গাতে যদি আমি এফ বসাই, ফ্লোরিন বসাই, দেখো সিএফ বন্ড ইজিলি ভাঙে না। এই জন্য আমরা বেসিক্যালি দেখো এক্সের জায়গাতে সিএল বি আর আই লিখি, এফটাকে কিন্তু সবসময় লিখছি না। কেন? সিএফ বন্ড দিয়ে সবসময় রিয়াকশন হয় না। সিএফ বন্ড ইজ ভেরি স্টেবল, ভেরি স্ট্রং। ওকে, তো হ্যালো অ্যালকেনসের রিয়াকশন করাতে গেলে তুমি এক্সের জায়গাতে সিএল বি আর আই এগুলো বসাতে হবে। তখন কি হবে? এই বন্ডটা ইজিলি ভেঙে যাবে। কেন কি? সিএল বি আর আইর বন্ড এনথালপি কম। বন্ড এনথালপি কম মানে খুব কম এনার্জি দিলেই কিন্তু এই বন্ডগুলো ভাঙতে পারবে। আর যত ইজিলি বন্ডগুলো ভাঙবে ততই ওর রিঅ্যাক্টিভিটি বাড়ছে, এই বন্ডের রিঅ্যাক্টিভিটি বাড়ছে। তো রিঅ্যাক্টিভিটি কোন জিনিসের উপরে ডিপেন্ড করছে? ফর হ্যালো অ্যালকেনস যত ইজিলি আমি কার্বন এবং হ্যালোজেন বন্ডটাকে ব্রেক করতে পারবো ততই কিন্তু ওর রিঅ্যাক্টিভিটি বাড়ছে টুয়ার্ডস আদার রিয়েজেন্ট, ঠিক আছে? ওকে, সো আমরা দেখে নেই রিঅ্যাক্টিভিটির ক্ষেত্রে আরেকটা পার্ট আছে, যে মনে করো কার্বন এবং হ্যালোজেন বন্ড। তো কার্বন যেটা আছে এবং একটা আছে হ্যালোজেন অ্যাটম। তো কার্বন অ্যাটমটা কোন অ্যাটমের সাথে রিঅ্যাক্ট করবে বা হ্যালোজেন অ্যাটমটা অন্য কোন অ্যাটমের সাথে রিঅ্যাক্ট করবে, এটা আমরা দেখে নেই, ঠিক আছে? তো বেসিক্যালি আমরা কি দেখেছি যে কার্বন এবং হ্যালোজেন যে অ্যাটম আছে, লুক, এক্স ইজ ডেল নেগেটিভ, সি ইজ ডেল পজিটিভ। ক্লিয়ার? কেন? এক্স হয়েছে একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম যেটা কার্বন থেকে ইলেকট্রন নিজের দিকে টানছে। ওকে, এক্স ইজ এ ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। ক্লিয়ার? এই জন্য এটা হয়েছে ডেল নেগেটিভ, এই জন্য এটা হয়েছে ডেল পজিটিভ। কার্বনটা হয়েছে ডেল পজিটিভ। তো স্বাভাবিক পজিটিভটা সবসময় নেগেটিভের সাথে রিয়াকশন করবে। কার্বন সবসময় কোন অ্যাটমের সাথে অ্যাটাচড হবে? যখন কোনো একটা নেগেটিভ অ্যাটম থাকবে। ঠিক সেই রকম এক্সটা কিন্তু নেগেটিভ চার্জ আছে এক্সের উপরে, তো এক্স কোন অ্যাটমের সাথে অ্যাটাচড হবে? যেটা পজিটিভলি চার্জ। তো এই নেগেটিভ চার্জ স্পিসিসকে বলা হয় নিউক্লিওফাইল এবং পজিটিভ চার্জ স্পিসিসকে বলা হয় ইলেকট্রোফাইল, ঠিক আছে? তো মনে করো আমার কাছে একটা হ্যালো অ্যালকেনস আছে। হ্যালো অ্যালকেনে তো কার্বন হ্যালোজেন বন্ড আছে এবং আমার সাথে আছে আরেকটা রিয়েজেন্ট। তো আমাকে প্রথমে খুঁজতে হবে, আমরা জানি কিন্তু যে হ্যালোজেনের উপরে ডেল নেগেটিভ আছে, কার্বনের উপরে ডেল পজিটিভ আছে। তো আমার কাছে যে রিয়েজেন্ট, এই যে এ আর বি যে রিয়েজেন্টটা আছে, এখানে আমাকে দেখতে হবে যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। তো মনে করো এটা হয়েছে নেগেটিভ এবং বিটা হয়েছে পজিটিভ। তার মানে কি? এর যে নেগেটিভ, তো আমরা জানি যে হ্যালোজেনে কার্বন হ্যালোজেন বন্ডে কার্বনটা পজিটিভ, তো এটা কি এ যে নেগেটিভ আছে, নেগেটিভ এটা কিন্তু সবসময় কার্বনের সাথে অ্যাট্রাক্টেড হবে, বিকজ কার্বন ইজ পজিটিভ, এ ইজ নেগেটিভ। ঠিক সেই রকম এক্স নেগেটিভটা কিন্তু বি পজিটিভের দিকে চলে যাবে, ঠিক আছে? এখন আমরা দেখে নেই এই যে পজিটিভ এবং নেগেটিভ ইন কেস অফ রিয়েজেন্ট, এগুলোর মানে ডেফিনেশনটা একটু দেখে নেই। তো নেগেটিভ গ্রুপকে বলা হয় বা নেগেটিভ অ্যাটমকে বলা হচ্ছে নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল মানে নিউক্লিও মানে কি? নিউক্লিয়াস, ফাইল মানে হলো লাভিং। তো নিউক্লিওফাইল মানে কি? নিউক্লিয়াস লাভিং। নিউক্লিয়াস লাভিং মানে কি? পজিটিভ চার্জ লাভিং। তো এই যে জিনিসটা আছে এ নেগেটিভ কিসের দিকে অ্যাট্রাক্টেড হবে? পজিটিভ চার্জের দিকে অ্যাট্রাক্টেড হবে। তো এ নেগেটিভ কার জন্য ওর লাভ আছে? পজিটিভ চার্জের জন্য, মানে এ নেগেটিভ ইজ এ নিউক্লিওফাইল। তো যে কম্পাউন্ডের পজিটিভ চার্জের জন্য অ্যাট্রাকশন থাকবে, দেখো এই নেগেটিভের কিন্তু পজিটিভ চার্জের জন্য অ্যাট্রাকশন আছে, তার মানে এইটা হয়েছে নিউক্লিওফাইল। ঠিক ওর উল্টাটা, যেমন বি পজিটিভ ওর এইচ পজিটিভ কার দিকে অ্যাট্রাক্টেড হবে? কোনো নেগেটিভ চার্জ আলা জিনিসের দিকে। তার মানে কি? নেগেটিভ মানে কি? ইলেকট্রন। তো এইচ পজিটিভের কার জন্য লাভ থাকবে, কার জন্য ওর ভালোবাসা আছে? নেগেটিভ চার্জের জন্য। তো নেগেটিভ মানে ইলেকট্রোফাইল মানে লাভিং। তো দিস ইজ দ্য এক্সাম্পল অফ ইলেকট্রোফাইল। তো কোনো পজিটিভ জিনিস বা কোনো ইলেকট্রন ডেফিশিয়েন্ট জিনিস ইজ অলওয়েজ এ ইলেকট্রোফাইল। কেন? কোনো পজিটিভ যদি জিনিস থাকে বা পজিটিভ কম্পাউন্ড থাকে বা পজিটিভ অ্যাটম থাকে, ওর সব সময় ইলেকট্রন রিচ বা ইলেকট্রন থাকা স্পিসিস বা অ্যাটমের জন্য ওর কিছু মানে অ্যাট্রাকশন বেশি থাকছে। তার মানে মানে তো সেই জিনিসটা হয়েছে ইলেকট্রোফাইল। ঠিক সেই রকম নিউক্লিওফাইল মানে কি? যে গ্রুপ বা অ্যাটম
ঠিক আছে, কোনো পজিটিভ চার্জের জন্য ওর অ্যাট্রাকশনটা থাকছে বা পজিটিভ চার্জের জন্য ওর ভালোবাসাটা থাকছে। ঠিক আছে, তো যদি কোনো অ্যাটম বা গ্রুপের পজিটিভ চার্জের জন্য ভালোবাসা আছে, তার মানে সেই গ্রুপ বা অ্যাটমকে বলা হয় নিউক্লিওফাইল। তার মানে কি, কোনো একটা জিনিসের যদি পজিটিভ চার্জের জন্য অ্যাট্রাকশন থাকে, তার মানে কি সেই জিনিসটাতে একটা মানে নেগেটিভ চার্জ থাকতে হবে, না হলে তো পজিটিভ চার্জের জন্য অ্যাট্রাকশন থাকবে না। নিউট্রাল হলে থাকবে নাকি? থাকবে না। ঠিক আছে, তো নিউক্লিওফাইলে সবসময় মনে রাখবে, নিউক্লিওফাইলে সবসময় একটা নেগেটিভ চার্জ থাকবে, বা যদি নেগেটিভ চার্জ থাকে না, এমন কিছু একটা থাকবে যেখানে আমরা বুঝতে পারবো যে এটার মধ্যে ইলেকট্রন ডেন্সিটি আছে। সো OH নেগেটিভ ইজ এ নিউক্লিওফাইল। X মানে হ্যালোজেন অ্যাটম, নেগেটিভ ইজ এ নিউক্লিওফাইল। হ্যালোজেন অ্যাটমের উপরে যদি নেগেটিভ থাকে, এটাকে হ্যালাইড আয়ন বলা হয়। সিমিলারলি NH3, দেখো N এর উপরে কিন্তু নেগেটিভ চার্জ নেই, কিন্তু লোন পেয়ার আছে। লোন পেয়ার মানে কি, এই N এর সাথে 3টা হাইড্রোজেন আছে, মানে 3টা হাইড্রোজেন হলো গিয়ে মানে N এর বন্ডিং পেয়ার কটা। বন্ডিং পেয়ার মানে কি, কতটা বন্ড আছে। তো N এর বন্ড কটা আছে, একটার মানে এক হাইড্রোজেনের সাথে একটা, আরেকটা হাইড্রোজেনের সাথে আরেকটা, আরেকটা হাইড্রোজেনের সাথে আরেকটা, মানে N এর বন্ড আছে 3টা। তো 3টা বন্ড মানে কি, N এর একটা বন্ড মানে তো 1 পেয়ার অফ ইলেকট্রন। তো N এর 3টা পেয়ার অফ ইলেকট্রন বন্ডিং পেয়ার, এবং একটা আছে লোন পেয়ার। এই যে উপরে যে ডটগুলো দেখবে, দিজ আর লোন পেয়ার। লোন পেয়ার মানে কি, এই ইলেকট্রনগুলো বন্ডিংয়ে ইউটিলাইজড হয় নাই, বন্ডিংয়ে ইউজ হয় নাই। দিস ইলেকট্রনস আর নট ইউজফুল ফর বন্ডিং। তার মানে এটা ফ্রি হিসাবে থাকছে। এন এর উপরে লোন পেয়ার আছে, মানে লোন পেয়ার মানেই তো ইলেকট্রনস, ইলেকট্রনস মানেই তো নেগেটিভ চার্জ ডেন্সিটি। তার মানে এই নেগেটিভও ঠিক, নেগেটিভ চার্জ তো ডাইরেক্টলি নেই লেখা, কিন্তু তবুও বুঝবে যে ইলেকট্রন ডেন্সিটি আছে। তার মানে ওরও পজিটিভ চার্জের জন্য কিছু অ্যাট্রাকশন আছে, মানে দিস ইজ অলসো এ নিউক্লিওফাইল। সিমিলারলি ROH, দিস ইজ অলসো এ নিউক্লিওফাইল। কেন কি, দেখো ওর মধ্যেও কিন্তু লোন পেয়ার্স আছে। ঠিক আছে, আর মনে রাখবে যে লোন পেয়ারগুলো যে আছে, লোন পেয়ার আর অলওয়েজ দ্য সাইডস অফ নেগেটিভ চার্জ। ক্লিয়ার? ওকে, নাও উই উইল সি সাম জেনারেল মেথডস অফ প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেইনস। কিসের প্রিপারেশন? আমরা প্রথমেই দেখেছি হ্যালো অ্যালকেইন। হ্যালো অ্যালকেইনের আমরা প্রিপারেশন কিভাবে হয় এটা আমরা দেখে নেব। ঠিক আছে, সো RCl, আর মানে কি, একটা অ্যালকাইল গ্রুপ। এটা CH3 হতে পারে, C2H5, ইট ক্যান বি এনিথিং। ওকে, তো ফ্রম অ্যালকোহল, অ্যালকোহল থেকে আমি সিনথেসিস করছি RCl। ক্লিয়ার? মানে আর এবং হ্যালোজেন বন্ড মানে একটা হ্যালো অ্যালকিন। RCl ইজ এ হ্যালো অ্যালকেইন। আর মানে কি, একটা CH3 CH2 এইভাবে হতে পারে। ঠিক আছে, তো আমি একটা অ্যালকোহল থেকে একটা হ্যালো অ্যালকিন সিনথেসিস করছি। ঠিক আছে, তো দেখো অ্যালকোহল মানে কি, আর মানে হলো কি অ্যালকাইল গ্রুপ, ওর সাথে আছে OH, আর OH থেকে আমি ফর্ম করছি RCl। রিয়েজেন্ট কি দিচ্ছি, HCl, কনসেন্ট্রেটেড HCl এর সাথে জিঙ্ক ক্লোরাইড, অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড। ঠিক আছে, সো ইটস এ অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড, হাইড্রেটেড। ওকে, মানে একটা শুকনো জিঙ্ক ক্লোরাইড। দিস ইজ এ ক্যাটালিস্ট, দিস ইজ অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড ইজ এ ক্যাটালিস্ট। এবং ওর সাথে দিচ্ছি আমরা HCl, ওর সাথে দিচ্ছি আমরা কি, HCl। ওকে, সো ভালো করে দেখে নাও যে HCl যেটা আছে, HCl হলো গিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা কনসেন্ট্রেটেড মানে কি, মানে HClটা ডাইলুটেড নয়, ইট ইজ এ ভেরি কনসেন্ট্রেটেড সলিউশন। তো HCl প্লাস অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড যদি মিশাই আমরা, অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড ইজ এ ক্যাটালিস্ট। তো মনে রাখবে, ক্যাটালিস্টটা নিজে রিয়াকশন করে না, ওর রিয়াকশনটাকে খুব মানে কম সময়ে করিয়ে দেয়, কম সময় রিয়াকশনটাকে মানে প্রসিড করায়, মানে খুব ইজিলি রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট ফর্ম হয়ে যাবে। ঠিক আছে, খুব কম টাইমে, খুব ফাস্ট হয়ে যাবে রিয়াকশনটা। তো বেসিক্যালি এই যে HCl প্লাস অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড, এই সলিউশনটাকে বলা হয় লিউকাস রিয়েজেন্ট। ঠিক আছে, তো এখন আমরা দেখব যে অ্যালকোহল, ঠিক আছে, অ্যালকোহলের সাথে কিভাবে লিউকাস রিয়েজেন্টটা যদি আমি ইউজ করি, তাহলে কিভাবে আমরা অ্যালকোহল থেকে খুব ইজিলি হ্যালো অ্যালকিনস বানাতে পারবো। ওকে, ক্লিয়ার? So what is the meaning of Lucas reagent? Lucas reagent is HCl plus anhydrous zinc chloride. Okay, so মনে রাখবে যে anhydrous হয়েছে, anhydrous zinc chloride টা হয়েছে কি, anhydrous zinc chloride টা হয়েছে catalyst. Okay, so we will see how the reaction will occur. Okay, so
জাস্ট সি দ্য রিয়াকশন। তো এখানে দেখো কি আছে, HCl। HCl is polar, so you just see look at this thing, HCl. Cl is higher electronegativity than H. Okay, Cl is higher electronegativity than H. Okay, one more thing, HCl concentrated এর সাথে আছে anhydrous মানে উইদাউট ওয়াটার। জিঙ্ক সিএলটা মানে Cl2 মানে ক্রিস্টাল ফর্মে আছে, ঠিক আছে, ক্রিস্টাল, ইটস ক্রিস্টাল। এখানে কিন্তু জিঙ্ক ক্লোরাইডের আশেপাশে কিন্তু কোনো ময়েশ্চার নেই। ওর সাথে দিস ইজ এ ক্যাটালিস্ট অ্যান্ড ওর সাথে দিচ্ছি আমি কনসেন্ট্রেটেড HCl। কনসেন্ট্রেটেড HCl এ কি হয়, দিস উইল আয়োনাইজ। কনসেন্ট্রেটেড HCl কি হয়, আয়োনাইজ হয়ে যায়, ঠিক আছে। কনসেন্ট্রেটেড মানে কি, HClটা খুব কনসেন্ট্রেশনটা বেশি, মানে HCl এর সাথে যে জলের মিক্সচারটা থাকে জলের থেকে HCl এর কনসেন্ট্রেশনটা বেশি। তো যত আমি জল বেশি মিশাবো ততই HClটা কনসেন্ট্রেশন থেকে ডাইলুটেড হবে, ঠিক আছে। তো কনসেন্ট্রেটেড মানে কি, ম্যাক্সিমাম 99% অলমোস্ট HCl এবং অল্প শতাংশ আছে জল, ওয়াটার। মনে রাখবে HCl ইজ অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে। তো অল্প স্বল্প জল আছে এখানে। তো HCl ইন কেস অফ ওয়াটার এটা আয়োনাইজ হয়ে যায়, ঠিক আছে। HCl যেহেতু Cl এর ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেন থেকে বেশি, ও কি করবে, ইলেকট্রন বন্ডের ইলেকট্রনটাকে তো নিজের দিকে টানবে। তো যেহেতু এই কোভালেন্ট বন্ডটা ভেঙে ও আয়োনাইজ হয়ে যাবে, আয়োনাইজ মানে কি, একটা পজিটিভ একটা নেগেটিভ হয়ে যাবে। তো একটা সময় কি হবে, Clটা টোটাল বন্ডটাকে ভেঙেই ওর উপরে নিয়ে আসছে, মানে Cl বিকাম Cl নেগেটিভ, H বিকাম H পজিটিভ। তো আমরা আগেও বলেছি যে হ্যালোজেনের সাথে যদি কোনো রিয়াকশন করাতে হয় আমাকে দেখতে হবে যে এই রিয়েজেন্টের যেটা আমি অ্যাড করব এটাতে কোনটা পজিটিভ আছে কোনটা নেগেটিভ। কেন, হ্যালোজেনে তো পার্শিয়াল পজিটিভ নেগেটিভ আমরা তো দেখেই নিয়েছি, হ্যালোজেন ইজ মোর নেগেটিভ, ঠিক আছে। ঠিক সেই রকম অ্যালকোহলের ক্ষেত্রে ROH ইজ এ অ্যালকোহল। ROH দেখো ওর উপরে কিন্তু অক্সিজেনের সাথে কিন্তু দুটোই বন্ড থাকে। H2O-তেও আমরা দেখেছি, H2O-তে দেখো অক্সিজেনের দুটো বন্ড, বাকি দুটো লোন পেয়ার। ঠিক সেই মানে কি, অক্সিজেনের সবসময় কিন্তু দুটো বন্ড থাকে আর দুটো থাকে লোন পেয়ার। তো ঠিক আছে, তো HCl ইন প্রেজেন্স অফ ZnCl2 কি হয়, HCl কনসেন্ট্রেটেড অল্প খুব স্লাইড জল আছে, তো HClটা আয়োনাইজ হয় H পজিটিভ, যেহেতু Clটা ইলেকট্রোনেগেটিভ Cl নেগেটিভ হয়ে যায়। ক্লিয়ার, এখানে ডেল পজিটিভ ডেল নেগেটিভ হচ্ছে না, ঠিক আছে, ক্লিয়ার। না উই হ্যাভ ROH। ROH মানে একটা লোন পেয়ার আছে, লোন পেয়ার মানেই তো ইলেকট্রন, ঠিক আছে। এখন আমরা দেখব কিছু কনসেপশনাল জিনিস। দেখো লোন পেয়ার মানেই তো ইলেকট্রন, আর আমার হাতে আছে পজিটিভ চার্জ আলা একটা জিনিস, তো দিস ইজ পজিটিভ। তো এই পজিটিভটা দিস ইজ কামিং ফ্রম রিয়েজেন্ট, দিস পজিটিভের নেগেটিভ চার্জ কামিং ফ্রম রিয়েজেন্ট। তো আমাকে দেখতে হবে যে ROH এর কোন জায়গাতে ইলেকট্রন বেশি আছে, যে জায়গাতে ইলেকট্রন বেশি সেই জায়গাটাই কি করবে, হাইড্রোজেনের সাথে H পজিটিভের সাথে রিঅ্যাক্ট করবে। সো অক্সিজেনের উপরে আছে লোন পেয়ার, ক্লিয়ার, অক্সিজেন হ্যাজ লোন পেয়ার, তো লোন পেয়ার মানেই তো ডেন্সিটি। তো এই লোন পেয়ারটা আগে দেখো অক্সিজেনের মধ্যেই ছিল, এখন অক্সিজেন এই লোন পেয়ারটা দিয়ে হাইড্রোজেন পজিটিভের সাথে রিঅ্যাক্ট করেছে। তো আগে ছিল OH, এখন হয়ে যাবে OH2 পজিটিভ। বুঝতে পারলে জিনিসটা? দেখো এই যে লোন পেয়ার আছে, অক্সিজেনটা কিন্তু নিউট্রাল। অক্সিজেনের যখন দুটো বন্ড থাকবে, অক্সিজেনের একদিকে আছে আর, আর মানে অ্যালকাইল, সিয়ালা একটা গ্রুপ, এটা CH3 হতে পারে বা এর থেকে বেশিও হতে পারে। দেখো অক্সিজেনের এক সাইডে আছে H বন্ড, আরেক দিকে আছে R বন্ড, ঠিক আছে, মানে অক্সিজেনের দুটোই বন্ড আছে, বাকি আছে লোন পেয়ার। তার মানে কি, এই কম্পাউন্ডটা হলো নিউট্রাল। এখন ইলেকট্রন যেটা আগে অক্সিজেনের মধ্যে ছিল ও কিন্তু ইলেকট্রন দিয়ে দিচ্ছে, তো ইলেকট্রন যদি দিয়ে দেয় মানে কি অক্সিজেনের উপরে হয়ে যাবে সাম পজিটিভ চার্জ। আর এখন দেখো অক্সিজেনের আগে ছিল দুটো বন্ড, তো ইলেকট্রন আর এই পজিটিভ মিলে কি হচ্ছে, একটা বন্ড হয়ে যাচ্ছে। বন্ড মানে কি, বন্ড মানে তো ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন কি হচ্ছে, আগে অক্সিজেনের উপরে ছিল, এখন কি করেছে অক্সিজেন এই দুটো ইলেকট্রনকে H এর দিকে দিয়ে দিচ্ছে, তো মানে একটা ওর সাথে এই H এরও একটা বন্ড হয়ে যাচ্ছে। তো এটা আলটিমেটলি পজিটিভটা যেহেতু ইলেকট্রন আসছে, পজিটিভটা নিউট্রাল হয়ে যাবে, কিন্তু এখানে হয়ে যাবে একটা পজিটিভ OH2, ক্লিয়ার। এখন আমার হাতে আছে Cl নেগেটিভ, তো আমাকে দেখতে হবে Cl নেগেটিভটা কোথায় অ্যাটাক করবে। তো Cl নেগেটিভ ইটস এ নেগেটিভ চার্জ, ক্লিয়ার। তো Cl নেগেটিভটা কোথায় অ্যাটাক করবে, এমনও হতে পারে Cl নেগেটিভটা এটা তো পজিটিভ, তো একসাথে Cl নেগেটিভটা এসে এটাকেও অ্যাটাক করতে পারে, Cl নেগেটিভটা এসে ডাইরেক্টলি কিন্তু ওর পজিটিভটাকেও অ্যাটাক করতে পারে,
কিন্তু এখানে আমরা দেখছি সিএল নেগেটিভটা প্রথমে একটা অ্যালকাইল কার্বনকে অ্যাটাক করছে। আর মানে কি, এটা কার্বনালা একটা জিনিস, আর হাইড্রোজেনকে অ্যাটাক করছে না, কিন্তু কার্বনকে অ্যাটাক করছে, সেই কার্বনটাই যেটা বন্ড দিয়ে অক্সিজেন পজিটিভের সাথে লাগানো আছে। তো দেখো, কোনো একটা রিয়াকশন হয় কোনো একটা উদ্দেশ্য নিয়ে, ঠিক আছে। এমনও হতে পারতো যে সিএল নেগেটিভটা আবার ওর পজিটিভের সাথে অ্যাটাচড হয়ে যেত, কিন্তু দেখো ওর আমি আগে বলেছি ওর ম্যাক্সিমাম চার্জ কিন্তু, সরি ম্যাক্সিমাম বন্ড কিন্তু দুটোই হতে পারে। এখানে দেখো ওর এইদিকে একটা আর, ও আবার দুটো হাইড্রোজেনের সাথে লিঙ্ক, মানে ওর হয়ে গেছে তিনটা বন্ড। তার মানে কি, ও কোনো একটা রিয়াকশনে হয়তো বা তিনটা বন্ড, ইন কেস অফ ইন্টারমিডিয়েট, দিস ইজ দ্য ইন্টারমিডিয়েটে ওর তিনটা বন্ড হয়েছে, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে ওর কিন্তু আবার দুটো বন্ডের দিকে চলে যাবে। তো আমি যদি সিএলকে আবার অক্সিজেনের উপর অ্যাটাক করাতাম, সো দিস ইজ আনস্টেবল, মানে অক্সিজেনের আরও বেশি বন্ড হয়ে যেত। তো অক্সিজেনের দুটোর বেশি বন্ড হয় না, এই জন্য আমি কি করেছি, দেখো একটা কথা আমি বলি, তো দেখো এই যে সি আছে, আর মানে কি সিয়ালা একটা গ্রুপ, তো বাকি গ্রুপগুলোকে আমি লেখি নাই, শুধু সি দেখাচ্ছি। সির সাথে কি আছে, অক্সিজেন বন্ড। সির সাথে কি আছে, আর এর সাথে অক্সিজেন বন্ড আছে। তো দেখো অক্সিজেন পজিটিভ, ঠিক আছে। তো ও কি করবে, দেখো আমি যে এরো দিয়েছি, দেখো আর থেকে সিএল হঠাৎ করে আর এর উপরে কেন অ্যাটাক করবে, তার মানে কি আর এর মধ্যে অল্প হলেও পজিটিভ চার্জ আছে, ঠিক আছে। অক্সিজেনের মধ্যে তো আছেই, কেন অক্সিজেন আমি সিএল দিয়ে অ্যাটাক করছি না কেন, কি মানে এই যে ইলেকট্রন দিয়ে অ্যাটাক করা মানে কি সিএল বন্ড ফর্ম করা, অক্সিজেনের সাথে আমি করছি না কেন, কি অক্সিজেনের বন্ড বেশি হয়ে যাবে, অক্সিজেনের দুটোর থেকে বেশি বন্ড থাকে না, ঠিক আছে। তো এই যে দেখো এই আরটাকে আমি এখানে লিখলাম সি, সাথে দিলাম বন্ড, সাথে দিলাম অক্সিজেন। তো যেহেতু অক্সিজেনের পজিটিভ চার্জ, ও কি করবে, বন্ডের ইলেকট্রনটাকে নিজের দিকে টানবে। ও কি করবে, এই অক্সিজেনটা আর থেকে কিছু ইলেকট্রন নিজের দিকে টানছে, কেন কি ও তো পজিটিভ, পজিটিভ মানে কি বন্ডের ইলেকট্রন নিজের দিকে টানবে। তার মানে কি যে সিটা কানেক্টেড আছে ওইখান থেকে কিছু ইলেকট্রন সরে যাচ্ছে, মানে এই আরটাতেও অল্প হলেও পজিটিভ চার্জ জেনারেট হচ্ছে, এই জন্যই তো সিএল নেগেটিভটা এটার মধ্যে অ্যাটাক করছে এবং এই গ্রুপটা লিভ হয়ে দ্যাট উইল ফর্ম নিউট্রাল H2O, RCl অ্যান্ড H2O। ক্লিয়ার? তো এই জায়গার থেকে আমি দুটো জিনিস বুঝলাম, যে রিয়েজেন্ট থেকে প্রথমে আমার বের করতে হবে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, এরপরে যে স্টার্টিং মেটেরিয়াল ছিল সেইখানে আমার দেখতে হবে কোন জায়গাতে ইলেকট্রন বেশি আছে। তো ইলেকট্রন যেখানে বেশি আছে, তো সেই লোন পেয়ারটা দেখো, যেহেতু দিস ইজ ইলেকট্রন ডেন্সিটি আর এইচ পজিটিভ আর ইলেকট্রন ডেন্সিটি, এই লোন পেয়ারটা যে দিচ্ছি, দিস উইল ফর্ম বন্ড। লোন মানে ইলেকট্রন দেওয়া মানে কি, দুটো ইলেকট্রন যাচ্ছে মানে কি একটা বন্ড হয়ে যাচ্ছে, বিকজ একটা বন্ড মানেই তো দুটো ইলেকট্রন, এই বন্ড মানে কি দুটো ইলেকট্রন। তো দেয়ার ইজ এ টু ইলেকট্রনস এইচ এর দিকে যাচ্ছে, মানে ও আবার এইচ এর সাথে বন্ড করছে। সো OH2, দেখো ও এইচ এর সাথে বন্ড করছে, তো এই এইচ এর উপর যে পজিটিভ এটা কিন্তু নিউট্রাল হয়ে যাচ্ছে, কেন ইলেকট্রনটা চলে আসছে। কিন্তু আগে লোন পেয়ার ইলেকট্রনটা শুধু অক্সিজেনের উপরেই ছিল, কিন্তু ও কিন্তু অল্প ইলেকট্রন দিয়ে দিয়েছে। এখন কিন্তু এই যে বন্ডটা আছে ওর সাথে হাইড্রোজেনের যে বন্ডটা ফর্ম করেছে, এখানে কিন্তু আগে দেখো লোন পেয়ারটা শুধু অক্সিজেনের উপরেই ছিল, এখন যেই লোন পেয়ার দিয়ে ও হাইড্রোজেনের সাথে বন্ড ফর্ম করে নেবে, তখন কি হবে, এই যে লোন পেয়ারটা আছে আগে শুধু অক্সিজেনের উপরেই ছিল, এখন কি হয়েছে, ডিভাইড হয়ে গেছে। দেখো ও কি করেছে, লুক, দেখো আগে আর ওই ছিল, এখন লোন পেয়ারটা গিয়ে আরেকটা এইচ পজিটিভের সাথে বন্ড হচ্ছে, ঠিক আছে, দিস ইজ এ বন্ড। তো এই যে ইলেকট্রনটা আগে অক্সিজেনের উপরে ছিল, ইলেকট্রনটা এখন অক্সিজেনের উপরে ছিল, আগে শুধু অক্সিজেনের উপরে ছিল, এখন অক্সিজেন থেকে কিছু দেখো বন্ড হচ্ছে, মানে কি বন্ড মানে দুটো ইলেকট্রন, আগে দুটো ইলেকট্রন কিন্তু অক্সিজেনের সাথে ছিল, এখন দুটো ইলেকট্রনের মধ্যে শেয়ার হয়ে গেছে, মানে অক্সিজেন থেকে কিছু ইলেকট্রন কিন্তু শেয়ার হয়ে হাইড্রোজেনের আশেপাশে চলে এসছে। তার মানে কি অক্সিজেন থেকে কিছু আগে যেটা দুটো, তো আগে অক্সিজেনের উপরেই দুটো ইলেকট্রন ছিল, মানে অক্সিজেনের নিজের প্রপার্টি ছিল দুটো ইলেকট্রন, এখন এই ইলেকট্রনটা কিন্তু এখন হাইড্রোজেনেরও মানে প্রপার্টি হয়ে গেছে, মানে অক্সিজেন থেকে অল্প হলেও ইলেকট্রন তো কমেছে, মানে এই জন্য অক্সিজেনের উপরে আমরা দিয়েছি পজিটিভ, হাইড্রোজেনের উপরে পজিটিভ নয় কেন, দেখো ইলেকট্রনটা গিয়ে কিন্তু এই পজিটিভটাকে নিউট্রাল করেছে,
হাইড্রোজেন পজিটিভ কেন ছিল? বিকজ ইলেকট্রন ডেফিসিয়েন্ট। এখন হাইড্রোজেনে তো ইলেকট্রন চলে এসছে, কোথার ইলেকট্রন? অক্সিজেন থেকে চলে এসছে, এই জন্য তো বন্ড হয়েছে। সো এই পজিটিভটা হাইড্রোজেন থেকে এখন চলে গেছে, আর অক্সিজেনের উপরে চলে আসছে পজিটিভ চার্জ। ওকে, এখন আমার হাতে আছে সিএল নেগেটিভ। তো সিএল নেগেটিভ অক্সিজেনের উপরেও কিন্তু অ্যাটাক করতে পারতো, বিকজ দিস ইজ নেগেটিভ, দিস ইজ পজিটিভ, কিন্তু করে নেই কেন? অক্সিজেনের ম্যাক্সিমাম দুটো বন্ডই হয়। তো আমি অলরেডি ইন্টারমিডিয়েটে 3টা বন্ড ফর্ম করে দিয়েছি অক্সিজেনের, একটা আর এর সাথে, এখানে দুটো হাইড্রোজেন। তো এর থেকে বেশি বন্ড হবে না। এই ইন্টারমিডিয়েটটা এমনভাবে যাবে যাতে অক্সিজেনের আবার পুনরায় দুটো বন্ড হয়ে যায়। তো সিএলটাকে আমি আর এর সাথে অ্যাটাক করাবো। কেন? আর এর মধ্যেও কিন্তু পার্শিয়াল পজিটিভ চার্জ ফর্ম হবে। কেন কি? এই যে অক্সিজেনের উপর পজিটিভ আছে, ও কি করবে? ইলেকট্রন, বন্ডের ইলেকট্রনটাকে নিজের দিকে টানবে। টানার জন্য আর এর উপরে থোড়া ডেল পজিটিভ ফর্ম হবে। এই জন্য সিএলটা আর এর উপরে আছে, অ্যাটাক করছে, আর এই বন্ডটা দেখো অটোমেটিক্যালি ভেঙে যাবে। কেন? এই যে আর, এই আরে কিন্তু সির বন্ড কিন্তু 4টাই থাকবে। যেই সিএল একটা নেগেটিভ চার্জ মানে কি? নেগেটিভ মানে কি? দুটো ইলেকট্রন। সিএল নেগেটিভ অ্যাটাক করছে মানে কি? আর এর সাথে একটা সিএল বন্ড ফর্ম হচ্ছে। তার মানে কি? বন্ড অ্যাটাক করার আগে আর এর মানে সির ছিল 4টা বন্ড। আর মানে কি? আর মানে কি? সির দেখো 4টা বন্ড, এদিকে 3টা আর এইদিকে একটা বন্ড। তো যেই সিএল এসে বন্ড করে নেবে, তার মানে কি? সির হয়ে গেল 5টা। তখন অটোমেটিক্যালি তো একটা বন্ড ব্রেক হবে। কোন বন্ডটা ব্রেক হবে? দেখো এই বন্ডটা ব্রেক হবে। এই বন্ডটা কেন ব্রেক হবে? এই অক্সিজেন পজিটিভ থাকার জন্য তো ইলেকট্রন টানছেই, এই বন্ডের ইলেকট্রন তো নিজের দিকে টানছেই। এমন হবে যে টোটাল বন্ডের ইলেকট্রনটাকেই ওর নিজের উপরে নিয়ে নিউট্রাল হয়ে H2O হয়ে যাবে। ওকে, সো প্লিজ লুক এট দিস পিকচার এগেইন। এখানে দেখো আর OH আছে, আমার হাতে আছে HCl। ক্লিয়ার? তো দেখো এই OH আছে, OH আর H পজিটিভ মিলে হয়ে গেছে H2O, আর এটা Cl। ক্লিয়ার? তো এখান থেকেও তুমি দেখতে পারবে আর OH আছে, তো আরটা কিন্তু এখান থেকেও কিন্তু তুমি শর্ট ফর্মে, এটাকে বলা হয় মেকানিজম। এই যে আমি দেখালাম স্কোয়ার দিয়ে, এটা মানে ব্র্যাকেটের মধ্যে, মানে সার্কেল ব্র্যাকেট এগুলো দিয়ে, দিস আর দ্য মেকানিজম। মেকানিজম মানে কোনভাবে, কিভাবে রিয়েক্টেন্ট থেকে প্রোডাক্ট হয়, যে প্রসেসে হয় আমরা দেখাই ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রনিক মুভমেন্ট দিয়ে, দিস আর কল্ড মেকানিজম। তো এখানে দেখো আর OH আমি এখান থেকে ডাইরেক্টলিও বের করতে পারি। আর মানে কি? সিয়ালা একটা গ্রুপ, এটা তো ও ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন সি। আর, তো আমি এটাকে আরই বলছি। তো দিস ইজ ডেল পজিটিভ, দিস ইজ ডেল নেগেটিভ। এবং HCl থেকে আমি পাচ্ছি H পজিটিভ, Cl নেগেটিভ। তো OH ইজ ডেল নেগেটিভ, দিস ইজ পজিটিভ। তো নেগেটিভ পজিটিভ নিউট্রাল। সো দিস, এই বন্ডটা যদি ব্রেক হয়, OH আর H মিলে হয়ে যাবে H2O। তো আর থাকবে পজিটিভ, Cl আর Cl। ক্লিয়ার? ওকে, সো ইন দিস ওয়ে ইউ ক্যান ইজিলি recognize what is the product, and this is the mechanism. You just look at the mechanism. Clear?